তার নামে বসন্ত, তার কাজে বসন্ত, এবং কিছুদিন আগে এই নামটা নিয়ে আমরা কত খেলাই না খেলেছি। প্রত্যেক অভিনেতার, তিনি নায়ক হন বা পার্শ্ব অভিনেতা, প্রত্যেকের স্বপ্ন থাকে ফেলুদার চরিত্রে অভিনয় করার। কারো অভিনয় করার ইচ্ছে থাকে ব্যোমকেশের চরিত্রে। কিন্তু এই দুই চরিত্রেই যিনি অভিনয় করেছেন তিনি আজ আমাদের সঙ্গে 100.1 FM গোল্ডে। আবির চ্যাটার্জি আমাদের একে একে 31 এই অনুষ্ঠানে নববর্ষের ভোরে আড্ডা দিতে আবির তৈরি। নমস্কার। আবির, একদম নববর্ষের কথা দিয়ে শুরু করি। নববর্ষ মানেই বাঙালিয়ানার একটা উদযাপন। আবির চ্যাটার্জি কতটা বাঙালি? সম্পূর্ণভাবে আপাদমস্তক বাঙালি আমি, একদমই। আর আমি বিশ্বাস করি যে বাঙালি শুধুমাত্র তার পোশাক পরিধানে বা সে কতটা বাংলা বলতে পারছে তা নিয়ে না, সব মিলিয়ে মানে জীবনযাপনে, খাওয়া দাওয়ায়, পছন্দে, ভাবনা চিন্তায় আমি একেবারেই বাঙালি। এবং আমার জন্ম এখানে কলকাতা শহরে, আমার পড়াশোনা, বড় হয়ে ওঠা এবং সৌভাগ্যক্রমে আমার পেশাগত জীবন, সেটা সবটাই কলকাতা কেন্দ্রিক বা বাংলা কেন্দ্রিক, এবং সেই জন্য আমি খুবই খুশি এবং গর্বিত। আমি একেবারেই বাঙালি। তবে একটু মজা করে বলি, যেহেতু ওই বসন্তের উল্লেখ এলো, আমাদের এখন মুশকিল হয়েছে, আমাদের ওই প্রখর দাবদাহ গ্রীষ্মটাই, মানে বৈশাখী ব্যাপারটাই বেশি, কারণ যেরকম আমাদের আবহাওয়ার অবস্থা। তবে আপনাদের সকলকে ধন্যবাদ, গোটা টিমকে, যে আজকে নববর্ষ, একটা নতুন বছর, আবার একটা নতুন পথ চলা, নতুন স্বপ্ন দেখা, তার একদম শুরুটাই আপনাদের সঙ্গে হচ্ছে। হ্যাঁ, এবং এই বৈশাখে, এই দাবদাহে বসন্ত নিয়ে এলে তো আমাদের স্টুডিওতে। তো আজকে দিনের জন্য কোনো বিশেষ প্ল্যান? চাকিদা বলে আমরা ওকে ডাকি, পিবি চাকি, প্রেমেন্দ্র বিকাশ চাকির পরিচালনায় আলাপ। তো সেটার কিছু প্রমোশনের কাজ চলছে। বাকি সময়টা একেবারেই যেটা করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, পরিবারের সঙ্গেই, কারণ অন্যান্য সময় হয়তো কাজের ব্যস্ততার কারণে সেটা সম্ভব হয় না। আর বিশেষ করে এই উৎসবের দিনগুলোতে আরো একটু বেশি করে পরিবারের মানুষদের সঙ্গে কাটাতে ভালো লাগে, কাজেই সেরকমই প্ল্যান। পরিবারের লোকজনের সঙ্গে থাকার সময় তো খাওয়া দাওয়াটাও স্পেশালি, আজকে তো নিশ্চয়ই বেশ জম্পেশ খাওয়া দাওয়া হবে তো। হ্যাঁ, হবে, এবং সেটা একটু বাড়ির বানানো খাবারই বেশি পছন্দ করি। একেবারে বাঙালি। হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যাপারে আমি ভীষণভাবেই বাঙালি, এবং যদি এরকম কোনো ভুল ধারণা থেকে থাকে তাহলে সেটা ভাঙিয়ে দিই, যে আমি মিষ্টি খেতে ভীষণই ভালোবাসি এবং আমি খাইও, খুব খেতে ইচ্ছে করছে। সেটা যদি না হয় তাতে মানসিক যে চাপটা পড়ে তাতে শারীরিক ক্ষতিও হয়। ঠিক ঠিক ঠিক। আর যেহেতু বাঙালি উৎসব, বাংলার নববর্ষ, কাজেই বাঙালি খাবার দাবার। আর এই ব্যাপারে যদিও এখন কলকাতা শহরে এবং আশেপাশে দারুণ দারুণ কিছু জায়গা আছে যেখানে একেবারে বাড়ির মতো খাবার বা বাঙালি খাবার পাওয়া যায়, কিন্তু বাঙালি খাবারটা আমি এখনো বাড়ির খাবারটাই একটু বেশি পছন্দ করি। আগে নববর্ষ যেভাবে কাটাতে, এখন কি সেভাবে কাটাতে পারো? সৌভাগ্যবশত বলবো যে এখন কাজের ব্যস্ততা বেশি, আরো ব্যস্ততা আসুক, আরো ব্যস্ত হয়ে পড়ি, এটাই চাই। একদম, আমরাও চাই। ছোটবেলার কথা যদি বলি, তাহলে ছোটবেলায় উপহার পেতে বেশি ভালো লাগতো, এখন উপহার দিতে বেশি ভালো লাগে। ঠান্ডা পানীয়র প্রতি আমার একটা খুবই ভালোবাসা ছিল, সেটা ছোটবেলায় আরো বেশি ছিল, কারণ তখন খুব বারণ বেশি ছিল, মানে বাহ্যিক বারণ, মানে বড়রা অন্যেরা বারণ করতো, এখন তো নিজেই নিজেকে বারণ করতে হয়। এই পয়লা বৈশাখের দিন একটু ছাড় পাওয়া যেত, কারণ এই পয়লা বৈশাখের দিন বিভিন্ন দোকানে যারা হালখাতা এবং তার একটা নেমন্তন্ন হতো একদম, তো সেখানে গেলে দেদার ঠান্ডা পানীয় ইত্যাদি পাওয়া যেত, সবথেকে বড় কথা শরবত, এবং যেটা আমাদের মানে ফিজি ড্রিঙ্ক সেটাও দেওয়া হতো। আর যে নেমন্তন্নগুলো আমি বেশিরভাগ সময় আমি যেতাম আমার দিদার সাথে, মানে আমার মায়ের মা রেণু দাশগুপ্ত, তিনি একসময় আকাশবাণীতে নিয়মিত অভিনয়ও করেছেন, তো আমি দিদার সঙ্গে যেতাম, কাজে আমার আরোই বকা খাওয়ার ভয় থাকতো না। তো সেইটা একটা বড় তফাৎ হয়েছে এখন। এই আকাশবাণীতে দিদার সঙ্গেও একটা সংযোগ আছে। আর কিছুদিন আগে যে ঠাম্মার বয়ফ্রেন্ড, সেই ঠাম্মাও এসে ঘুরে গেছে। তো সেটা, সেই দিনটাও আমাদের কাছে মানে ভীষণ ভালো লাগা একটা দিন ছিল। এবং ওনার সঙ্গে অভিনয় করতে, মানে আমি সাবু পিসি বলি, সাবিত্রী চট্টোপাধ্যায় সম্পর্কে কি বলবো নতুন করে আমি, তো একদমই, এবং সেটা এত বছর ধরেই। তো তার নায়ক হওয়ার সুযোগ পাওয়াটা কিন্তু অদ্ভুত, কারণ ওনার মানে স্বাভাবিক নিয়মে তো ওনার নায়ক হওয়ার সৌভাগ্য আমার হতো না, বিশেষ করে ঠাম্মার বয়ফ্রেন্ড মতো একটা গল্প ভাবাটা, এবং তাতে আমায় অভিনয় সুযোগ করে দেওয়াতে আমি এই সুযোগটা পেয়েছি। আর এই ব্যাপারে একটু চুপি চুপি বলে রাখি, আমি একটুখানি মাঝে মধ্যে বদমাইশি করে অনেক জায়গায়, এখানেও আছে বোধহয় একটা র্যাপিড ফায়ারের ব্যাপার আছে না, সেখানে অনেক জায়গায় জিজ্ঞেস করে পছন্দের নায়িকা কি, আমি একদম আরামসে বলে দিই সাবু পিসি, আমারও সহজ হয়, এবং সেটা ঘটনা, আমি মানে মিথ্যে কথা বলছি। আমরা এই প্রশ্নটা রাখি। আচ্ছা, আমি এই সুযোগ খুঁজছিলাম যে কিছু প্রশ্ন যদি বেরিয়ে আসে। কিছু পাওয়ারফুল অ্যাক্টর, মারাত্মক, এবং ওনার সেন্স অফ হিউমার, রসবোধ, এবং আমরা যখন শুটিং করেছি তখনও দেখেছি, দারুণ, এবং এটা দারুণ অভিজ্ঞতা ওনার সঙ্গে কাজ। অভিনয়ের হাতে খড়ি কি মা বাবার কাছে? আমার তো পেশাগত কোনো প্রশিক্ষণ নেই,
অভিনয়, তবে যেহেতু পরিবারের সকলকেই প্রায় দেখেছি ছোট থেকে অভিনয় করতে, এবং আমি এই ব্যাপারে তো থার্ড জেনারেশন, কারণ আমি বলছিলাম যে দিদার কথা, দাদু ভাই অরুণ দাশগুপ্ত এবং রেণু দাশগুপ্ত, সেখান থেকে অভিনয়ের ধারা শুরু। তারপরে বাবা, মা, কাকা, আমার বোন সে 3 বছর বয়স থেকে রেগুলার স্টেজ করছে। আমি ছিলাম দলছুট, এটা আমি বিভিন্ন ইন্টারভিউতে বলেওছি। আমি একটু খেলাধুলায় বেশি আমার আকর্ষণ ছিল। কোন খেলা? সমস্ত ভারতবাসীর মতো আমিও স্বপ্ন দেখতাম যে আমি ইন্ডিয়ান ক্রিকেট টিমে খেলবো। তো এবং বাবা মা বা বাড়ির লোকজন তারা একটু আমাকে বলতো যে না, ও বোধহয় অভিনয়ের জগতে বা এই জগতে আসবে না। কিন্তু ছোট থেকে একটা অভিনয়ের চর্চা ছিল, সেটা স্কুলে, বাবার অফিসে, বা আরেকটা যেটা সে হচ্ছে আমাদের যে গ্রুপ থিয়েটার লোককৃষ্টি, যেহেতু তার মহড়া থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের বাড়িতেই হতো। কাজেই ওটা একটা, আমি বলবো যে আমরা যেটা বলি না, ইনডিরেক্টলি একটা প্রশিক্ষণ হয়তো হয়ে গেছিল। হ্যাঁ, হাতে খড়ি বলতে গেলে হ্যাঁ বাবার হাতে, কারণ আমার স্মৃতিতে যেটুকু মনে পড়ছে সেটা প্রথম অভিনয় বাবার অফিসেই। সেখানে বাবার অফিস কলিগস যারা ছিলেন তাদের ছেলে মেয়েরা একসঙ্গে অভিনয় করেছিলাম নাটক পেটে ও পিঠে, রবীন্দ্রনাথের। সেটার উপর। তো সেটা আমার স্মৃতিতে আছে, ওটাই প্রথম অভিনয়। আর ফিল্ম কি ক্রস কানেকশন? হ্যাঁ, প্রথম ফিল্ম ক্রস কানেকশন 2009 সালে এইরকম সময় গরমকালে রিলিজ করেছিল ফার্স্ট মে। আচ্ছা, সেটাতে যোগাযোগটা কি করে হয়েছিল? মানে ক্রস কানেকশনের সঙ্গে কানেকশনটা কিভাবে হলো? খুব গ্র্যাজুয়াল একটা জার্নি ছিল, কারণ আমি এই ছবির যারা পরিচালক সুদেশ রায় এবং অভিজিৎ গুহ, আমি ওদের সাথেই একটা ধারাবাহিকে অভিনয় করছিলাম তখন, প্রায় 1 বছর হয়ে গেছিল, খুঁজে বেড়াই কাছের মানুষ। এবং কাজ করতে করতে, এবং আমি এখনো বলি মানে ওরা একেবারেই আমার পরিবারের মতো, এবং এখনো সেই সম্পর্কটাই আছে। তো সুদেশ রায় রানাদা, আমি রানাদা মানে অভিজিৎ গুহ, তো ওরা আমি ওদের সঙ্গে টেলিফিল্মও করছিলাম। অ্যাকচুয়ালি আমরা একটা টেলিফিল্ম করেছিলাম, সেই টেলিফিল্মটার নাম ছিল ক্রস কানেকশন। সেটা ছোট গল্প আকারে একটি পত্রিকায় বেরিয়েছিল। সাত্যকী বলে একজন লিখেছিলেন, তিনি তখন অভিনয়ও করতেন, সহপরিচালনাও করতেন। তো আমরা যখন টেলিফিল্মটা করি, আমরা মজা করে বলেছিলাম যে এটা খুব ভালো ফিল্ম হয়, এবং খুব মানে টু বি ভেরি অনেস্ট, এই যে একটু অন্য ধারার ছবি বা একটু শহুরে ছবি বা এই ধরনের দর্শকদের যে ছবি, যেটা এখনো দর্শকরা খুব ভালোবাসছেন, তখন এই ধরনের ছবি হওয়ার চলটা সবে শুরু হয়েছে। কারণ আমি 2008-9 সালের কথা বলছি। তখন বং কানেকশন বা অন্তহীন, এই ছবিগুলোর যে জনপ্রিয়তা আছে তাতে বোঝা যাচ্ছে এই ধরনের একটা খিদে তৈরি হচ্ছে। তো তারপরে খুব গ্র্যাজুয়ালি আমি ওই ধারাবাহিকে শুটিং করছিলাম। আমি পুজোর ছুটিতে বাইরে যাই, ফেরত যখন আসি তখন রানাদা সুদেশ সিং বললাম আমরা স্ক্রিপ্টটা রেডি করে ফেলেছি, আমরা ফিল্মটা শুট করবো। আমার একেবারেই অসুবিধা হয়নি, কারণ ওদের সঙ্গেই আমি ধারাবাহিকে কাজ করছিলাম, কাজেই ডেটেরও কোনো সমস্যা হয়নি। যেহেতু গল্পটা আমাদের জানা ছিল, অফকোর্স সেটা টেলিফিল্ম থেকে অনেকটাই বাড়ানো হয়েছিল। খুব সহজভাবে একটা গ্র্যাজুয়াল মানে একটা সিঁড়ির ধাপ নেওয়ার মতো করে আমার প্রথম ছবি শুটিং। চাকরিটা ছাড়তে হয়েছিল? না, তখনও ছাড়িনি আমি, তখনও আমি চাকরিটা করার একটা প্রয়াস, এবং তারপরেও করেছি। তবে সেই প্রয়াস কতটা প্রয়াস সেটা এখন বলাই বাহুল্য। তবে এই বিষয়ে আমি আরো একবার ধন্যবাদ জানাবো আমার অফিসের সমস্ত কলিগ এবং আমার বসের। তারা সব জেনেও যেভাবে আমাকে অ্যালাউ করেছেন সেটা আজকের দিনে খুবই বিরল, এবং তাদের ওই সাহায্য বা তাদের ওই এগিয়ে দেওয়াটা বা তাদের একটু নজরআন্দাজ করে দেওয়াটা, সেটা না হলে আমার হয়তো অভিনেতা হওয়া হতো। তুমি যেমন বললে যে ক্রিকেটার হওয়ার একটা স্বপ্ন ছিল, নায়ক হওয়ার কি একটা স্বপ্ন ছিল? না, সেভাবে আমি সত্যি প্ল্যান করে কিছু করিনি বা ভাবিনি। যেটা বললাম, অভিনয়ের একটা চর্চা ছিল এবং বাড়িতে ভালো সিনেমা দেখার একটা চর্চা ছিল। সেটা তখন তো টেলিভিশনে সাদা কালো ছবি দেখা, শনিবার রোববার পুরো পরিবারের সঙ্গে একসঙ্গে, বা একটা অনুষ্ঠান তখন তো ছুটি তাতে ছোটদের সেটা দেখা, এবং মাঝে মধ্যে আমার মনে আছে বিদেশি ছবি দেখতে বাবাই নিয়ে যেতেন। তো সেই একটা অভ্যেস ছিল। অ্যাকচুয়ালি সিনেমার পোকাটা মাথায় আরো চাগার দিল আমি যখন ক্লাস 2 মানে আমার ক্লাস 11-এ আমি কলেজে ভর্তি হয়েছিলাম, জয়পুরিয়া কলেজ, হাতিবাগানে। এবং তখন হাতিবাগানে সবকটা হলই চালু ছিল, এবং খুব মেট্রো ভাড়াটাও খুব কম ছিল। মেট্রো করে ধর্মতলা এলে ধর্মতলাও বেশিরভাগ হল তখন খোলা ছিল। তখন থেকে মানে সিনেমার নাম, পোস্টার বা সিনেমায় কি আছে সেটা না দেখি সিনেমা হলে ঢুকে যাওয়ার একটা চল, মানে যেতে হবে, সিনেমা দেখতে হবে। তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে ওই কোথাও ইট রানস ইন দ্য ব্লাড আর কি, মানে কোথাও রক্তে বা সিস্টেমেই ছিল, চাকার দিল ওই সময় থেকে। আর পরে যখন পোস্টারে নিজেকে দেখলে সেই সময়ের অনুভূতিটা জানতে চাই। এটা অ্যাকচুয়ালি ক্রস কানেকশনের প্রসঙ্গ যেহেতু উঠলো, ক্রস কানেকশনের পোস্টার হোর্ডিং আমি দেখেছিলাম প্রথমবার, মানে তার আগেও দেখেছি, বাট ওটা আমার ভীষণভাবে মনে আছে। ওই বাইপাসে যে জলাভূমি যে জায়গাটা, ওইখানে। তো আমি অফিস থেকে ফিরছিলাম, মেট্রোপলিটনের কাছে। তো হঠাৎ করে আমি দেখলাম আমার হোর্ডিং,
আমার মনে হয় তখন ওই হোর্ডিংটা দেখে প্রথমে তো খুবই আনন্দ হয়েছিল, বাট কোথাও গিয়ে একটা মনে হচ্ছিল যে এবার বোধহয় একটা সিদ্ধান্ত নিতে হবে যে চাকরিটাই করব নাকি অভিনয়টাই করবো। বাট তারও কয়েক বছর আমি চেষ্টা করে চালিয়েছিলাম, ব্যর্থ চেষ্টা বলাই। আচ্ছা, নায়ক হওয়ারও তো কিছু মানে যন্ত্রণা আছে, মানে যেমন যেখানে সেখানে যাওয়া যায় না, মবড হতে হয়, সেটা ভালো। যেমন আমি একটা শোয়ে দেখেছিলাম, বিসর্জন ছবির প্রমোশনে তুমি গিয়েছিলে, এবং সেখানে গিয়ে এবং সেই হলটার নাম বলছি না, সেখানে গিয়ে তোমার যে অবস্থা হয়েছিল আমার নিজেরই দেখে কষ্ট লাগছিল। আমি ভেবেছিলাম কাছে যাবো, আমি বললাম না ঠিক আছে, একজন অন্তত কম যাক। কিন্তু সেইটা কেমন লাগে, মানে সেটা কি ভালো লাগে না এটা কোথাও মনে হয় ব্যক্তিগত জীবন? না, পরের বার যদি এরকম কোনো হয় তাহলে প্লিজ আসবেন, কারণ আমাদের কাজ করাটাই এই জন্য। আর এই ব্যাপারে আমি একজনের কথা সম্পূর্ণভাবে আমি রিলেটও করতে পারি, মেনেও চলি। স্বয়ং শাহরুখ খান বলেছেন যে আমি তো সারা জীবন এটাই চেষ্টা করে চেয়েছি, পরিশ্রমও করেছি যে মানুষ যাতে আমাকে চেনে, ভালোবাসে। হ্যাঁ, কখনো কখনো স্থান বিশেষে সেটা একটু বিভ্রান্তি তৈরি করে, বা একটু মনে হয় যে মানে বিশেষ করে যদি নিকটজন বা বন্ধুবান্ধব খুব অসুস্থ, হসপিটালে গেছি, সেখানেও যদি কেউ সেলফি তুলতে চায় একটু অস্বস্তি হয়। বাট বাকি কোথাও আমার একেবারেই আপত্তি নেই। এই ব্যাপারে ঝক্কিটা অ্যাকচুয়ালি সামলাতে হয় আমার টিমকে, কারণ তারা ভিড়টা সামলায়, তো তাদের মাঝে মধ্যেই বেশ থ্রেটনিং মেল মেসেজ তারা পায়। বাট আমার ভালো লাগে। বাট একটা কথা বলি, আমি যে ধরনের সিনেমা করছি বা আমার যে ধরনের দর্শক যারা আছেন তাদেরকে একটু বোঝালে তারা কিন্তু বুঝতেও পারেন। আর এই যে দ্য আইডিয়া অফ সেলিব্রিটি, এটাও প্রতিদিন চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমরা কিন্তু আজ থেকে 4-5 বছর আগে ভাবতে পারতাম না যে একজন সুপার ডুপার স্টার সে সকালে কিভাবে কফি খায় তার ছবি আমরা দেখতে পাবো। এখন কিন্তু এটাই রীতি হয়ে গেছে। এটারও কিছু প্রোস এন্ড কনস আছে। বাট আমি আমার মতো করে জীবনযাপন করি, কাজেই হ্যাঁ মাঝে মধ্যে হয়তো অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েওছে, বাট সেটা খুব একটা উল্লেখ করার মতো নয়। অ্যাজ এ হোল আমি বলবো যে এই এত মানুষের ভালোবাসা, এত মানুষের আশীর্বাদ, আমি প্লাস পয়েন্টে গিয়ে অনেক এগিয়ে রাখবো। আজকে আরেকটা কথা যেটা জানতে চাইবো, এখন তো আরো বেশি করে বুঝতে পারছো, মানে আশপাশে যারা থাকে তারা যেভাবে ভীষণ পছন্দ করে তোমাকে, এবং ছোট ছোট মেয়েদের আমি যেরকম দেখেছি, মানে আবির চট্টোপাধ্যায় মানে সেটা একটা অন্যরকম আবেগ আর কি। তো যখন প্রথম এরকম ফ্যানদের তুমি দেখা পাচ্ছ, তাদের কথা জানতে পারছো, বা এরকম কোনো চিঠি এসেছিল বা কিরকম ভাবে তারা যোগাযোগ করেছিল, কিভাবে ভালো লাগাটা জানিয়ে? চিঠি, ছবি, মেসেজ বা কার্ড ইত্যাদি এসেছিল। এখন অনেকটাই সোশ্যাল মিডিয়া মাধ্যমে হওয়ার ফলে ভার্চুয়াল মেসেজেস আসে। বাট প্রথম যদি বলি তাহলে বলবো আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি, কারণ আমি তার আগেও কাজ করেছি হয়তো টেলিভিশনের জন্য, কিন্তু টেলিভিশনে একটি ধারাবাহিক খুব জনপ্রিয় ছিল, এবং আমি মনে করি এবং আমি বলিও যে ওটাই মানে সেভাবে দেখতে গেলে আমার মেজর ব্রেক। বন্যিশিকা বলে একটি ধারাবাহিক, দেবাংশু সেনগুপ্তর পরিচালনায় লেখায়। সেখানে আমি একটি চরিত্রে অভিনয় করেছিলাম যে কিনা সম্পূর্ণভাবে একটি খলচরিত্র, এবং তার খলচরিত্র হওয়ার পিছনে কোনো যুক্তি নেই। সে খারাপ মানুষ বলেই খারাপ মানুষ, মানে এরম নয় যে খুব সমাজ ও পৃথিবীর থেকে ঘা খেতে খেতে তারপরে খারাপ হয়ে গেছে, একদমই না। সে খারাপ। তো আমি যখন সেটা অভিনয় করতে শুরু করি, আমার মনে আছে তখন তো আমি একেবারেই চাকরিরও প্রথম দিক, তখন অ্যাকচুয়ালি গড়িয়াহাটের মোড়ে এটা হয়েছিল। আমি গড়িয়াহাট মোড়ে নেমে কোথাও একটা যাচ্ছিলাম, তো কানে এলো যে চিনতে পেরেছেন আমাকে। তো আমি সেদিন অতটাও মানে ব্যাপারটাকে অ্যাকনলেজ করি না, আচ্ছা চিনতে পারছেন, ঠিক আছে। তারপরে যেটা হলো, খুব সম্ভবত রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আমাদের একটা কোনো অনুষ্ঠান ছিল, সেখানে আমি ঢুকছি এবং সেখানেও এরকম একটা আলোচনা। আমি তখন বুঝলাম যে মানুষ চিনতে পারছে, আমার খুব ভালো লাগলো। তারপরে যেটা হলো, মধ্যবয়স্কা কিছু মহিলা তারা আমাকে ঘিরে ধরে বেশ গালাগালি করলেন। হ্যাঁ, কারণ আমি এর খল চরিত্র অভিনয়। এবং আমার মনে হয় আমার সহ অভিনেত্রী ছিলেন ইন্দ্রাণী হালদার। আচ্ছা, তো যারা আমাকে প্রায় আক্রমণ করছিলেন তারা ওই মামুনিদির বয়সী, মানে তারা এই কথাটাই বলছিলেন, লজ্জা করে না আমাদের মতন একজন মহিলাকে তুমি এইভাবে ঠকালে, ইত্যাদি প্রভৃতি। তো সেটা আমার ফার্স্ট ফ্যান ইন্টারঅ্যাকশন যদি বলা হয়, সেটাই প্রথম। পুরস্কারও একটা, অবশ্যই সাকসেসফুল। তো সেটা শুরু, কাজে ওটা আমার ভীষণভাবে মনে আছে। নায়ক নায়িকাদের বিয়ে করা নিয়ে একটা ট্যাবু আছে, মানে আমার মনে হয় এটা আগে ছিল, এখন অতটাও নেই। আগে এক সময় এরকম একটা ট্যাবু হয়তো বলা হতো আছে, এবং অনেকে একটু লুকিয়েও রাখতেন। বাট আমার মনে হয় সেই ট্রেন্ডটা এখন অনেকটাই বদলে গেছে। আমার মনে হয় না সেটা এখন আছে, আমার ধারণা সেটা, আমার মনে হয় না। তার মানে প্রকাশ্যে ঘোষণা করা যেতে পারে আবির চট্টোপাধ্যায় বিবাহিত। হ্যাঁ, আমার তো মানে বেশ কিছুদিন হয়েছে, এবং মোটামুটি যারা এখনো জানেন না তাদের অজ্ঞতাকে আমি কিভাবে জানি না অ্যাড্রেস করবো, বাট এটা অনেকেই জানে। মানে আমার ধারণা 99% মানুষ জানেন তারা। হ্যাঁ, এটা জানার পরেও প্রেম প্রস্তাব তো আসে। হ্যাঁ, আসে, এটা আমি অস্বীকার করবো না, আসে। আমার মনে হয় যে এখন দর্শকরাও ওইভাবে মানে কি বলবো,
দেখতে শিখেছেন। এবং আমার মনে হয় আমরাও মাঝে মধ্যে বলি যে একজন নায়ক হিসেবে যখন অভিনয় করছি তখন কোনো পুরুষ মানুষ তাকে দেখে আইডিয়ালাইজ যদি না করে বা কোনো মহিলা যদি তাকে দেখে কোথাও ফ্যান্টাসাইজ না করে তাহলে তো আমার কাজটাই ভুল হচ্ছে, খারাপ হচ্ছে। সো আমার মনে হয় ওইভাবে দেখা ভালো। বাট এটা খুব সিরিয়াসলি উত্তর দিলাম। না, এটা আবির চ্যাটার্জির একটা ইউএসপি, মানে সবার সামনেই বলতে পারি। সেটা হচ্ছে আবির চ্যাটার্জির মধ্যে একটা অদ্ভুত বাঙালিয়ানা আছে, যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম। যখন ব্যোমকেশ দেখছি মানে মনে হচ্ছে যে একদম আদ্যপান্ত একজন বাঙালি, যেটা আমরা উত্তম কুমারের মধ্যে পেতাম কিছুটা, সেইটার অনেকটা আমরা তোমার মধ্যে পাই। সেটাও একটা বোধহয় কারণ যার জন্য মনে হয় যে তুমি অনেক কাছের মানুষের। কিন্তু অভিনয় থেকে একটু সরে যাই, অ্যাঙ্কারিং, তুমি এখন অ্যাঙ্কারিং করছো, এটা একেবারেই অন্য ধরনের একটা কাজ। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমার কাছে অ্যাঙ্কারিং এর প্রস্তাবটা যখন আসে তখন আমরা সবাই অতিমারির সঙ্গে মারামারি করছি, মানে খুবই খুবই এবং তখন অ্যাকচুয়ালি যখন প্রথম প্রস্তাবটা আসে তখন কোনো রকম শুটিং হচ্ছিল না, তখন যেরকম নিয়ম ছিল শুটিং এর পারমিশন তখন দেওয়া হয়। তখন আমার কাছে এরকম একটা প্রস্তাব আসে এবং তখন আমরা যারা নিয়মিত এই কাজটা করি, মানে অভিনয় বা ক্যামেরা ফেস করি, আমরা তখন একটা অদ্ভুত, আমি শুধু অনিশ্চয়তা বলবো না, অদ্ভুত একটা পরিস্থিতি যে আমাদের শুটিংটা শুরু হবে না। এবং আমাদের শুটিংয়ে, মানে যে কোনো শুটিংয়ে, শুধু আমি আমার কথা বলছি না, যে কোনো ধরনের শুটিংয়ে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে কি করে শুটিং হয় আমি সেটা পরেও বলি, যেটা সম্ভব নয়। সো তখন যখন এই প্রথম প্রস্তাবটা আসে তখন আমরা, মানে যেখান থেকে প্রস্তাবটা এসেছিল, যিনি প্রস্তাব দিয়েছিলেন বা আমরা প্রত্যেকেই এটা নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করেছি। তারপর আস্তে আস্তে রেগুলেশনস একটু একটু করে কমতে থাকে এবং শুটিং শুরু হয়। আমার কাছে 2-3টে কারণ ছিল প্রথম প্রস্তাব আসার পরেই হ্যাঁ বলে দেওয়ার। তার মধ্যে অন্যতম একটা কারণ ছিল যে শোয়ের জন্য, এটা এত পরিচিত একটি শো এবং এত বছর ধরে শুধুমাত্র বিনোদন নয়, আমি বলবো সুস্থ বিনোদন পৌঁছে দিয়ে এসেছেন। এবং সেখানে তো ক্লাসিক্যাল মিউজিক নিয়েও চর্চা হচ্ছে, অন্য ধরনের মিউজিক নিয়েও চর্চা হচ্ছে, এবং সারা ভারতবর্ষের সব তাবড়ো তাবড়ো শিল্পীরা সেখানে আসছেন এবং উদীয়মান শিল্পীরা, মানে নতুন বাচ্চা ছেলেমেয়েরা সেখানে আসছে। তো সেখানে আমার মনে হয়েছিল যে এটার সঙ্গে আমি যদি থাকতে পারি তাহলে আমার সেটা সুবিধা হবে, মানে আমার ভালো হবে। এক, দ্বিতীয়ত সেই সময় এই এমন একটা অদ্ভুত পরিস্থিতি ছিল, সেই সময় আমি নিজেও সেটা দেখেছি। পরে আমি প্রচুর মানুষ আমাকে বলেছেন, বিশেষ করে যারা বয়স্ক মানুষজন, তারা বলেছেন যে তারা গৃহবন্দী, সারাক্ষণ তারা সমস্ত খারাপ খবর পাচ্ছেন, আমরা প্রত্যেকেই পাচ্ছি যে এত মানুষ মারা গেল, এত মানুষ এফেক্টেড হলো, এবং বিভিন্ন রিউমার্স, বিভিন্ন গসিপ। তার মধ্যে ওই 2টো দিন, শনি রোববার, গান বা মিউজিকের একটা অদ্ভুত হিলিং পাওয়ার আছে। সত্যি সেটা বারবার প্রমাণিত হয়েছে, আরও একবার প্রমাণিত হলো। আর আমার কাছে ভীষণভাবে মনে হয়েছিল যে আরও অনেক মানুষের কাছে পৌঁছতে পারবো, যেটা ভীষণ সত্যি। সিনেমা করে যত মানুষের কাছে পৌঁছানো যায় এই মুহূর্তে আমাদের এখানে টেলিভিশন করে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। সেটা কোথাও গিয়ে একজন সিনেমা শিল্পী হিসেবেও আমাকে হয়তো কোথাও আরও এগিয়ে দেবে। এই শোয়ের অ্যাঙ্কারিংয়ের ফলে যেটা হচ্ছে যে আমাকে সারাক্ষণ, মানে মানুষদের সঙ্গে ইন্টারাক্ট করতে হয়, গুণী শিল্পীদের সঙ্গে ইন্টারাক্ট করতে হয়, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা কম্পিট করতে গেছে তাদের সঙ্গে ইন্টারাক্ট করতে হয়। তো সেটা দেখার পরে কিন্তু অনেক দর্শক এটাও বলতে পারেন, হ্যাঁ ওর এই সিনেমাটা দেখেছিলাম, এবার হয়তো আমি আরও বেশি উৎসাহী হলাম। সো সব দিক থেকে দেখতে গেলেই প্লাস, এবং আমি খুবই এনজয় করি শোটা। আর যখন প্রথম প্রস্তাবটা আসে তখন আমারই আরেকজন কলিগ, সেও খুব, মানে আমি অ্যাকচুয়ালি ফ্যান, যিশুর ফ্যান, তো সেটা নিয়ে একটা বেশ লেখালেখি শুরু হয়েছিল। বাট এটা অনেকেই জানেন, বা যারা জানেন না তাদেরকেও বলি, আমি হ্যাঁ বলে দেওয়ার পর যখন প্রিপারেশন শুরু হয়, আমি ফার্স্ট ফ্রন্টে যিশুকেই করেছিলাম এবং আমি ওকে বলেছিলাম তুমি কি কি টিপস দিতে চাও, এবং ও খুব মানে খুব ইগারলি আমার সঙ্গে বেশ কিছু টিপস শেয়ার করেছিল। ওয়েব সিরিজ এই মুহূর্তে সাংঘাতিকভাবে সবার কাছে পৌঁছে আছে। তুমি ওয়েব সিরিজ করছো? আমি অ্যাকচুয়ালি একটাই ওয়েব সিরিজ করেছি, আমার হিন্দিতে একটাই মেজর কাজ, অবরোধ সিজন 2, সেইটা ওয়েব সিরিজ এবং সেটা হিন্দিরও কাজ। তো ওয়েব সিরিজ বললে ওই একটি, এবং হিন্দি কাজও যদি আমি বলি, কাহানি অবশ্যই আছে, বাট মেজর কাজ যদি বলি তাহলে সেটাও অবরোধ সিজন 2। আচ্ছা, সেক্ষেত্রে কি এই ওয়েব সিরিজ এখনকার বাণিজ্যিক বাংলা ছবির ক্ষতি করে দিচ্ছে? বাংলা ছবির বাণিজ্যর ক্ষতি কি কি কারণে হচ্ছে সেটা নিয়ে এত টালমাটাল আলোচনা প্রতিদিন দেখতে পাই, তাতে না ওই চোনাটুকু পড়ে আছে, কোনো আলো তাতে পড়ছে না, কাজে সবটাই অন্ধকারই থাকছে। এটা বলতে বাধ্য হলাম, এবং আমি ধন্যবাদ দেবো এই কোয়েশ্চেনটা তোলার জন্য। আমি একটু, মানে কি বলবো, যেহেতু নববর্ষ এবং যেহেতু এরকম একটি আকাশবাণীর মতো এরকম একটি ঐতিহ্যবাহী জায়গায় এসে আলোচনা করছি, সেই জন্য আমি খুব মার্জিতভাবেই বলছি। এটা নিয়ে এত আলোচনা হওয়ার ফলে আমার মনে হয় ওই বাংলা একটা কথা আছে না, পিছন দিকে এগিয়ে যাচ্ছি, আমরা তাই হচ্ছে, শুধু আলোচনা চোনাটুকু পড়ে থাকছে, আর কিচ্ছু লাভ হচ্ছে না। হ্যাঁ, এটা মানতে আমরা বাধ্য যে মানুষের কন্টেন্ট দেখার অভ্যেসটা বদলে গেছে, তার জন্য অনেকাংশেই অতিমারি বা কোভিড দায়ী। কারণ সেই সময় আমরা সবাই বাড়িতে বন্দি ছিলাম, আমরা সবাই মোবাইলে বা ট্যাবে এবং বিভিন্ন দেশের বিভিন্ন রকম কন্টেন্টে আমরা এক্সপোজ হয়ে গেছিলাম। সেখান থেকে আবার বড় পর্দায় গিয়ে ছবি দেখার অভ্যেসটা ধীরে ধীরে ফিরছে, কিন্তু আমরা দেখছি গত 2-3 বছরে কিন্তু এরকম অনেক ছবি আছে যেটা প্রচুর ব্যবসাও করেছে। এবার সেটা সেক্ষেত্রে বাংলা ছবির ব্যবসার ক্ষেত্রে কি হচ্ছে কি না হচ্ছে সেটা নিয়ে আমার মনে হয় খুব কম মানুষ আছেন যাদের সেই যোগ্যতাটা আছে সেটা নিয়ে আলোচনা করার।
তাদের খুব একটা আলোচনা আমি দেখতে পাচ্ছি না। তাদের আলোচনাতে কিন্তু সত্যি সত্যি আলোকপাত হতো, আমরা পজিটিভ কিছু ফিডব্যাক পেতাম। বাকি সবাই খুব আলোচনা করছে। কোথাও মনে হয় যে অভিনয়ের প্যাটার্নটা অনেকটা পাল্টে গেছে, ওয়েব সিরিজ পাল্টে দিয়েছে, অনেক বেশি ন্যাচারাল অ্যাক্টিং ফরম্যাট চলে এসেছে। এবং আমি বলবো, আমি যে ধরনের ছবি থেকে বড় হয়েছি বা আমি যে ধরনের অভিনয় করতে চেয়েছি তাতে নতুন কিছু নয়। তবে হ্যাঁ, আমরা এরকম অনেক অভিনেতাকে দেখতে পেয়েছি যারা খুব পছন্দের অভিনেতা অভিনেত্রী হয়ে উঠেছেন, তারাই ওয়েব সিরিজের মাধ্যমে অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পেরেছেন। হয়তো ওয়েব সিরিজ না থাকলে তাদেরকে মানুষ, দুর্ভাগ্য যে আমরা দর্শক হিসেবে তাদের চিনতে পারতাম না। না, আপনি স্বপ্ন দেখছেন না বা স্বপ্ন শুনছেন না, আমরাও স্বপ্ন দেখছি না। মনে হচ্ছে স্বপ্নের মতো একটা মুহূর্ত। আবির চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, স্বপ্নের কথা যখন উঠলই, স্বপ্নের কোনো চরিত্র যেটা এখন অভিনয় করা হয়নি? না, সেরকম এক্স্যাক্টলি একটা চরিত্র পিন পয়েন্ট করা খুব মুশকিল। আমি খুবই সৌভাগ্যবান যে আমি কিংবদন্তি একটি চরিত্রে অভিনয় করেছি, মানুষ আমাকে সেই চরিত্রের সঙ্গে আইডেন্টিফাই করেন, ব্যোমকেশ বক্সী। আমি নিজেও ব্যোমকেশ বক্সীর একজন অনুরাগী, পাঠক হিসেবে, দর্শক হিসেবে, এবং ব্যোমকেশ বক্সী আমার কেরিয়ারে একটা মহিরুহর মতো হয়ে থাকবে সবসময়। তো আমি সেই ব্যাপারে ভীষণভাবেই কৃতজ্ঞ, আনন্দিত, গর্বিত। তবে এখন যদি আমার চট করে বলা হয়, আমি সত্যি ওরম একটা চরিত্র আমি ওরমভাবে পিন পয়েন্ট করতে পারবো না যে এরম একটা স্বপ্নের চরিত্র আছে। নেপোটিজম নিয়ে প্রচুর কথা হয় বলিউড, টলিউড, সব জায়গায়। সেইভাবে দেখতে গেলে তুমি নেপোকিড। একদম। টলিউড ইন্ডাস্ট্রিতে নেপোটিজম কতটা চলে? না, নেপোয় দই মারি কিনা বলতে পারবো না। আমি একটু অন্যভাবে বলি। এখন যেহেতু আমিও একজন পিতা, আমি বুঝতে পারি, অন্তত এটুকু অনুভব করতে শুরু করেছি যে আমি যে কাজটা করছি, আমার সন্তান সন্ততিও যদি সেই কাজটা করে, সেটা যে কোনো বাবা মার কাছে একটা দারুণ গর্বের জায়গা। সো আজকে যখন আমার কাজের প্রশংসা হোক বা নিন্দা হোক, মূল কথা আমার কাজ নিয়ে আলোচনা হচ্ছে এবং বহু মানুষ সে আলোচনা করছেন, বহু মানুষ আমাকে আশীর্বাদ করছেন, ভালোবাসছেন, সেটা দেখে আমার বাবা মার যে রিয়াকশন, আমার মনে হয় সেটা আই অলসো ফিল হ্যাপি টু সি দেম প্রাউড, নাম্বার ওয়ান। আর একটা হচ্ছে যে আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি সেটা তো 9টা-5টা কাজের মতো নয়, সেখানে বহু সময় একসঙ্গে কাজ করতে হয়। কাজেই আমি নিজেকে কিভাবে সমস্ত মানুষদের মধ্যে হাউ আই অ্যাপ্রোচ দ্য ওয়ার্ক, সেটা নিয়ে সমস্ত খুঁটিনাটি খবরও কিন্তু বাবা মার কাছে পৌঁছে যায়। সো আমার কাজটা আরো কঠিন, মানে আমি লুকিয়ে কিছু করতে পারবো না। সো নেপোকিড বা নেপোটিজম নিয়ে আমার এটুকুই বলার যে প্রথম সুযোগটা, আমি এ ব্যাপারে একেবারে অস্বীকার করছি না যে আমি যেভাবে সুযোগ পেয়েছি সেভাবে কোনো মানুষ হয়তো পাবেন না। অনেক সুযোগ্য মানুষ আছেন, ছেলে মেয়ে আছেন, যাদের যোগ্যতা আছে, যাদের ক্ষমতা আছে, যাদের ইচ্ছে আছে, স্বপ্ন আছে, তারা কখনোই প্রথম সুযোগটাই পাবেন না। তো তার ফলে হয়তো অনেক স্বপ্ন নষ্ট হয়ে যাবে। কিন্তু ওই প্রথম কাজটা করার পর থেকে যে কোনো, সেটা শুধু আমি নই, যাদের পূর্ব পরিচিতি আছে প্রত্যেকেই কিন্তু তার দক্ষতায় পরের কাজটা পান। এবং এক্ষেত্রে মজাটা হচ্ছে, তুলনা যখন হয় তখন কিন্তু অন্য যে মানুষ তার সঙ্গে বাকিদের তুলনা হয়, আমাদের কিন্তু আমাদের বাবা মার সঙ্গে তুলনা হয়। শুধু কাজের ক্ষেত্রে নয়, কাজের পদ্ধতি, ব্যবহার, সবকিছুতেই বাবা মার সঙ্গে তুলনা হয়। আগামী দিনে এআই কি ফিল্ম ইন্ডাস্ট্রিকে মানে খুব বেশি রকমের ডমিনেট করতে পারে? সম্ভাবনা প্রবল, কারণ এআই কি হয়, নিউ জেনারেশন ইউথ, তাদের কাছে এটা প্রচন্ড এক্সাইটিং, কারণ যারা একটু বয়স্ক বা যারা একটু সিনিয়র, তাদের এটা শিখতেও একটু সময় লাগবে। সো আর সবসময় ভবিষ্যৎটা তো তারাই চালাবে, ইউথ তারাই চালাবে। যারা আজকে হয়তো ছোট বা কাজ করছে তারা আরো বেশি দায়িত্ব নেবে, কাজে একটা প্রবল সম্ভাবনা আছে। এবার সেটাকে কিভাবে কমব্যাট করা হবে সেটা আমাদের উপরে। এআই এর যেরকম ওই ছোটবেলায় একটা আমরা রচনা লিখতাম না, বিজ্ঞানের উপকারিতা ও অপকারিতা নির্ভর করছে প্রয়োগের উপরে। বিজ্ঞান খারাপ কেউ বলতে পারবে না, বিজ্ঞানের প্রয়োগ কিরম তার উপরে। এখানেও তাই, এআই এর ক্ষেত্রেও তাই। হ্যাঁ, একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে ধরা যাক একটা ফিল্মের পোস্টার বানানোর জন্য একজনকে ধরা যাক $50,000 খরচা হলো, 15 দিন সময় লাগলো, সে একটা পোস্টার বানিয়ে দিল। এআইকে দিলাম $3 কি $4 দিলাম, সে 18টা থেকে 20খানা পোস্টার দিয়ে দিল একসে বাড় করে। সেক্ষেত্রে যারা আর কি এই ধরনের পোস্টারিংগুলো করেন তাদের কাজ তো চলে যাবে। যে এটা ঘটনা, কিন্তু ওই 18টি পোস্টার থেকে ফাইনাল কোন পোস্টারটা যাবে সেই সিদ্ধান্তটা হয় পরিচালক বা প্রযোজকই নেবেন। তিনি তো একজন মানুষ, যতদিন ওই সিদ্ধান্তটা একজন মানুষ নিচ্ছেন ততদিন তাও কিছুটা হয়তো শান্তি আছে। বাট এভরিথিং ডিপেন্ডস, ওই যে আবার বললাম, প্রয়োগের উপর নির্ভর করবে। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আমরা ন্যাচারাল ইন্টেলিজেন্সে চলে আসি, মানে র্যাপিড ফায়ার। এমনি এত গ্রীষ্মের দাবদাহ, এত ফায়ার ইত্যাদির কি প্রয়োজন আমি জানি না। জানি প্রচন্ড গরম, তার মধ্যেও ফায়ার করছি, খারাপ লাগছে। ঢিচকাও করে একের পর প্রশ্ন যাবে, খুব বেশি সময় দেওয়া যাবে না, দুটো করে অপশন থাকবে, একটা বেছে নিতে হবে, আর শেষে একটা অন্যরকম প্রশ্ন থাকবে। উত্তম কুমার না সৌমিত্র? উত্তম কুমার। সৃজিত মুখার্জি না কৌশিক গাঙ্গুলি? মুশকিল। আচ্ছা, এটা আমি এখন পাস করলাম, আমি পরে যদি আবার ফেরত এসে ইয়ে করি। বেশ। জয় এহসান না সোহিনী সরকার? সোহিনী সরকার। ফেলুদা না ব্যোমকেশ? ব্যোমকেশ।
পুরস্কার না জনপ্রিয়তা? জনপ্রিয়তা, বাধ্য হয়ে বলছি, আমায় কেউ পুরস্কার দেয় না, আমি সেই জন্য আমি আমার টিম আমরা ডিসাইড করেছি যে কোনো অ্যাওয়ার্ড শোয়ে আমরা এবার থেকে অ্যাঙ্কারিং করতে খুব ভালো লাগে, তো আমরা হোস্টিং করবো। তার অনেকগুলো সুবিধা আছে। যিনি পুরস্কার পান তিনি কতক্ষণ, তিনি অনেক হাততালি পাবেন, কিন্তু 5 মিনিটের বেশি স্টেজে থাকবেন না, আমরা গোটা শো থাকবো। আর এই শো এর পরে ওই একটা আমরা যেটা মজা করে বলি SMS এর ইত্যাদি বা কিছু একটা নোটিফিকেশন আসে আমাদের কাছে, কাজ করলে তার কাজের জন্য যে পারিশ্রমিক, ওই আর কি, মানে ইংরেজিতে বললে রিওয়ার্ড ইজ মোর ওয়েলকাম ফর মি। আচ্ছা, পরজন্মে যদি নায়ক না হয়ে নায়িকা হন, তাহলে কোন নায়িকার মতো হতে চাইবেন? এখানে তো সেই বিখ্যাত ডায়লগটা আবার বলতে হবে, পরজন্মে আমি যে আমি, সেটা কি করে বুঝছি? কাজেই সৃজিত মুখার্জি না কৌশিক গাঙ্গুলি? দেবালয় ভট্টাচার্য। এমনিতে প্রচন্ড ঝগড়া হয় আমাদের মোটামুটি শুটিং চলাকালীন কথাবার্তা বন্ধ হয়ে যায়, কারণ যেভাবে দেবালয় শুটিং করে অমানসিক জায়গায় চলে যায় মাঝে মধ্যে, বাট তাও শেষমেশ শুটিং এর পরে আমরা এটাই বলি, এবং আমি সেটা ওপেনলি বলেছি, দেবালয়ের মধ্যে এখনো একটা অদ্ভুত ক্রিয়েটিভ পাগলামি আছে, সেটা থাকুক। কারণ আমরা যত আমাদের বয়স বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, আমরা তত হয় সিনিক্যাল বা লজিক্যাল হয়ে যাই, আমরা পাগলামিটা ছেড়ে দিই আস্তে আস্তে। থ্যাঙ্কফুলি দেবালয় এখনো সেই পাগলামিটা ছাড়ে। আজকে সকালবেলা নববর্ষের সকাল মানেই হচ্ছে একটা নতুন পোশাক, নতুন খাওয়া দাওয়া, নতুন জীবন, নতুন দিন শুরু। এবং সেই দিনে যদি আমরা সবাই আবিরের রঙে রঙিন হয়ে উঠতে পারি, আমাদের বছরটা একেবারে রঙিন কাটবে, এটুকু আশা করতে পারি। আর সেই জন্যে স্বয়ং আবির চট্টোপাধ্যায় এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে আড্ডা দিয়েছেন। আর এবারে আমরা আবিরকে বিদায় জানাবো, তারপর আবার আপনাদের সঙ্গে আমাদের আড্ডা কন্টিনিউ চলবে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো আড্ডা হলো। এবং আরও একবার আপনাদের সবাইকে, মানে যাদেরকে হয়তো শ্রোতা বন্ধুরা দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন, যারা এখানে আছেন, তাদের সকলকে আমার নববর্ষের শুভেচ্ছা, এবং সমস্ত শ্রোতা যারা আছেন তাদেরকেও জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।